এশাইয়ার আতঙ্ক এবং ঝড় সেটা বঙ্গোপসাগর দিয়েই বইছে। এটা নিয়ম, যখন কোনো বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ তৈরি হয় উড়িষ্যা উপকূলে, তার প্রভাব অবশ্যই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 2 চব্বিশ পরগনা পড়ে। আর বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও তার প্রভাব ঘূর্ণিঝড়ের হয়। উত্তরবঙ্গে কিছুটা প্রভাব পড়ে। এই ঝড়ের সঙ্গে এশাইয়ার কি সম্পর্ক আছে? বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, গভীর নিম্নচাপ যদি জলমগ্ন করে দেয় সারা বাংলাকে, ঠিক একইভাবে বিহারের নির্বাচনের আগেই ঘোষণা হওয়া 5 রাজ্যের এশাইয়ারের যে কাজ, বিএলওদের যে কাজ, বিএলএদের যে কাজ, রাজ্যে একটা পর একটা টপাটপ হচ্ছে, মৃত্যু হয়েছে। প্রদীপ কর দিয়ে শুরু হয়েছে পানিহাটিতে, যা শাসক দল কার্যত আক্রমণ এবং নির্বাচন কমিশনকে দোষারোপ করতে ছাড়েননি, এখানেই থেমে থাকেনি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের মতোই এশাইয়ার হচ্ছে এই বাংলার শাসক দলকে কাঁপিয়ে দিচ্ছে বলে অনেকে মনে করছেন। এখন এশাইয়ার নিয়ে ভূতগ্রস্ত, আতঙ্কগ্রস্ত হচ্ছে শাসক দল। কেন ভূতগ্রস্ত, কেন আতঙ্কগ্রস্ত? এর কারণ হচ্ছে যেভাবে বাংলাদেশ পালাচ্ছে হাকিমপুর বর্ডার হয়ে, কেউ ঝাঁপ দিয়ে পালাচ্ছে, এটা তো শাসক দল ভাবেনি যে এরকম ঘটনা ঘটে যাবে। তাই 2002-এর পর এশাইয়ার নতুন করে রিসাপেলিং করা, এটা অবশ্যই শাসক দলকে অস্বস্তির বাতাবরণ এনে দিয়েছে। কারণ ওপার বাংলা বাগেরকোল হোক, বা ঝিনাইদহ হোক, বা সাতক্ষীরা হোক, বা চপাইগঞ্জ হোক, বা পাবনা হোক, খুলনা হোক, বা বরিশাল হোক, বহু মানুষ দালাল মারফত এ বাংলায় নদী পেরিয়ে এসেছেন। কেউ ইছামতি পেরিয়ে এসছেন, কেউ মাতলা পেরিয়ে এসছেন, কেউ বঙ্গোপসাগর ধরে এসছেন, কেউ কাঁটাতারের পাড় দিয়ে এসছেন, বিএসএফকে সেটিং করেছেন, কেউ আবার রাজ্য পুলিশকে সেটিং করেছেন দালাল মারফত। এই দালালদের একটা বড় ভূমিকা রয়েছে। এই দালালরাই হচ্ছে অভিযোগ যে তারা বিএসএফকেও সেটিং করে এবং লোকাল পুলিশকে সেটিং করে। তাই এই যুক্তি শাসক দল যখন বিএসএফকে করছে, খাটছে না। কিন্তু প্রথমে দালালদেরকে খুঁজে বার করা হোক, যে দালালরা পূর্ব মেদিনীপুরে বিস্তীর্ণ অঞ্চল, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল, নিউটাউন, রাজারহাটে যারা ঝুবড়ি বসিয়েছিলেন টাকার বিনিময়ে, সে দালালরা হাকিমপুরে কোথায় এখন আছে, মসলন্দপুরে কোথায় আছে, গোবরডাঙ্গায় কোথায় আছে, তারা করণদিঘিতে কোথায় আছেন, তারা জলপাইগুড়িতে কোথায় আছেন, ওটা তো স্থলপথ। এই দালাল রাজের হচ্ছে বিরাট ভূমিকা রয়েছে। এখন এটা দালাল রাজ নিয়ে হয়তো এখন এই মুহূর্তে আলোচনা হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে যে ভূতগ্রস্ত, আতঙ্কগ্রস্ত শাসক দল। তাই এশাইয়ার হচ্ছে অনেস্টলি রিয়েলিটি, এটা বাস্তব সত্য। এই অনেস্টি রিয়েলিটিটা শাসক দল মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে ইমিডিয়েট পিসিআই হচ্ছে এসআইআরকে বন্ধ করা উচিত। মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, জ্ঞানেশ কুমার তার চিঠি উত্তর দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার 10 জন সাংসদকে পাঠাচ্ছেন, সে তালিকার উত্তরও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে বিহারের সাম্প্রতিক ইলেকশনে এশাইয়ারে বহু নাম বাদ গেছে, যাদের ভোটার লিস্টের ভূত এবং হচ্ছে যাদের বাবা এবং মা, আত্মীয় স্বজন নাম নেই বা প্রয়াত হয়েছে, তাদের তালিকা থেকে বাদ গেছে। এখানে এমন এমন ঘটনা আছে যে একটা লোকের 3 জায়গায় নাম আছে। তো স্বভাবতই যখন এশাইয়ার যখন ফিল্টার করতে শুরু করেছে, তখনই ধরা পড়ছে। কারণ হচ্ছে এই এশাইয়ার প্রক্রিয়া চালু হওয়ার 4 নভেম্বর চালু হয়েছে। তারপর তার প্রক্রিয়া চলছে, সঙ্গে বিএলএ থাকার কথা, মানে শাসক দলের, বিরোধী দলের সব জায়গাতে। অধিকাংশ জায়গায় অভিযোগ আসছে যে শাসক দল ছাড়া অন্য কোনো দলের বিএলএদের শাসক দল ঘেঁষতে দিচ্ছে না। এই অভিযোগ ছত্রদল মাহাতো জঙ্গলমহলে করছিল লালগড়ে বাড়িতে বসে, যে তার দলেরই লোকেরা যাচ্ছেন না। এটা একটা অভিযোগ হলো। তাই অনেস্টলি রিয়েলিটি ছবি দেখতে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন? কারণটা হচ্ছে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে পরিমাণ ভোটার, ভুয়ো ভোটার, ভূত ভোটার, মৃত ভোটার তারা এসে হাঁটতে হাঁটতে ভোট দিয়ে যান, এটা এবার আর হবে না।
সেই আতঙ্কে কি তিনি চিঠি দিয়েছেন? এর উত্তর তিনি দেবেন, আমি দিতে পারবো না। কারণ নদী পার বসবাসকারী যে এলাকা, হারোয়া, দেগঙ্গা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, টাকি, বিস্তীর্ণ অঞ্চলে যে নদী পেরিয়ে এসছেন, তার হিসেব তো শাসক দল দিতে পারবে, শাসক দলে পুলিশ দিতে পারবে। 175 জন আইসিকে চেঞ্জ করেছে নির্বাচনের আগে। কারণটা হচ্ছে যে অনেকে বলেন যে এটা রুটিন বদলি না, ভোটের ব্যাপার আছে। যদি নির্বাচন কমিশন চেঞ্জ করে দেয়, আর এটা করবেই, যখন নির্বাচন কমিশন যখন তার মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে নেবে, তখন অনেক এসপি ডিএম চেঞ্জ হয়, কারণ পক্ষপাতমূলক আচার আচরণে অভিযোগ থাকে সেই পরিপ্রেক্ষিতে। তাই অনেস্টি রিয়েলিটির ছবিটা এবার 2026-এ কিন্তু আগের মতো হবে না। আর যার জন্যই হচ্ছে রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গী সাথী যারা চিল চিৎকার করছেন, যারা ঢোল বাজাচ্ছেন, তারা ভাবছেন যে এবারে রুখে দেবো। রুখে দেওয়াটা অন্য বিষয়। গণতান্ত্রিকভাবে মানুষ যদি তার ভোটমুখী চিন্তা ভাবনার মধ্যে ইভিএমে পৌঁছতে পারে, আমি গতকালও বলেছি, আজও বলছি, তাহলে কিন্তু পাশা পাল্টে যেতে পারে। আচ্ছা, পাশা পাল্টে আসবে কে? মানুষ আসবে। এটা একটা খুব কঠিন, ডেমোক্রেসিতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সত্যি কি গণতান্ত্রিকভাবে নির্বাচনটা হবে, নাকি এসআইআর এর এই ডামাডোলের বাজারে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে তুলে দিতে পারেন, উল্টে দিতে পারেন। কারণ অনেকে বলেন নিন্দুকেরা যে তিনি, এটা জওহর সরকারের বক্তব্য শুনছিলাম, প্রাক্তন আমলা, তিনি রাজ্যসভার এমপি ছিলেন, তৃণমূল কংগ্রেসের, পরে তিনি পদত্যাগ করেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী লুডো খেলতে খেলতে যদি বুঝে যান যে তিনি হেরে যাচ্ছেন, তিনি কিন্তু লুডো ঝাঁপি উল্টে দেবেন। এরকম ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়, সি ক্যান ডু এনিথিং, এরকম একটা প্রবাদ বাক্য বাংলায় চলে। ফলে কাউতাল হতে পারে, কাউতাল মানে খেউর টাইপের অ্যাকচুয়ালি। সেটাকে আপনি যদি কীর্তন বলেন, তো কীর্তন যখন বুঝবে যে পরিস্থিতি উদ্বেগজনক, এই পরিস্থিতি তার পক্ষে যাচ্ছে না, তিনি কিন্তু করে দেওয়া লুটে পুটে খাওয়াটা করতে পারে, কিন্তু সম্ভাবনা আছে। এবারে কাউতাল পাটি বলা এটাকে, মানে কাউতাল খেউর হয়ে যেতে পারে। আচ্ছা, তখন আচ্ছা মস্তান বাহিনী থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, তাদের দিয়ে ভোট করাবে, যেটা শাসক দল সবসময় করে, সব শাসক দলই করায়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কাউতাল পার্টি, খেউর পার্টি যদি ডামাডোল করে দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি উল্টে দেয়, তাহলে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চুপ করে থাকবে? না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা চুপ করে থাকবে না। তারা যদি দেখেন যে এসআইআর প্রক্রিয়ায় বিএলএদের ভূমিকায় বাধাপ্রাপ্ত হচ্ছে, শাসক দল করছে, স্ট্রেট চিঠি দেবে দেশের রাষ্ট্রপতিকে, যিনি দেশের সবার উপরে, যিনি ভূমিকা, তার রাষ্ট্রপতি, আমাদের সাংবিধানিক পদ, গুরুত্বপূর্ণ পদ। তখন তাকে ইসিআই চিঠি দিয়ে বলতে পারে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর এর পরিবেশ যা ইতিবাচক নয়, তাতে কাজ করার মতো পরিবেশ নেই, ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, এরকম যদি শব্দ লিখে দেয়, খুব স্বভাবতই রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। হবে বলছি না, চান্স আছে। আচ্ছা, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে কি হতে পারে? ভোটটা এখন হবে না, আর ভোট না হলে হচ্ছে যে মুখ্যমন্ত্রী থাকতে পারছেন না। এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। তাই এসআইআর যদি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট প্রবলেমে পড়বেন। কারণ তার কুলও যাবে, তার ঢেকিও যাবে, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না অফিসিয়ালি। তাই তিনি কি করবেন সেটা ভাবছেন। আর নির্বিঘ্নে ভোট যাতে হয়, এ কথা বলেন বটে, আলটিমেট হয় না। পঞ্চায়েত নির্বাচন দেখা গেছে প্রচুর রক্ত ঝরেছে, প্রাণ গেছে। বলবেন বামফ্রন্টে জমা হয়নি, হ্যাঁ 2013 সালে পঞ্চায়েতে প্রচুর রক্ত ঝরেছে, দেখেছি তো আমরা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকায় বসবাস করেন, ভবানীপুর, দেখবেন মাঝে মধ্যে এই কথাটা আমার অগ্রজ সাংবাদিকরা বলে, ঠিকই বলে, যে আসলে ভবানীপুর এলাকাটা কার্যত ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ হচ্ছে। প্রচুর গুজরাটি মানুষের বাস, শিখ সম্প্রদায়ের বাস, এবং হাই রাইজ বিল্ডিং আছে, যারা কার্যত ভিন দেশের মানুষ। তারা কোন মনোভাব? কারণ 2024-এর লোকসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলোতে তৃণমূল জিতলেও বাকি ওয়ার্ডগুলোতে পরাজয় হয়েছে। আর মাঝে মধ্যে ঝান্ডু বামের মতো হচ্ছে দিয়ে দেন হচ্ছে শুভেন্দু অধিকারী, যে ভবানীপুরেই হারাবো। তিনি বড় খেলোয়াড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, ফলে তিনি জানেন নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় পয়েন্টে আঘাত করলে তিনি জ্বলে উঠতে পারে, সেটা তিনি ভবানীপুর বেছে নিয়েছেন।
এখন দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা পরের প্রশ্ন। এটা আমি প্রসঙ্গটা এলাম এই কারণে কারণ এরপরে নির্বাচনের তালিকার ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এখন ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। যতই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না কেন তাদের, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নির্ভরতার জায়গা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবারে নির্বাচনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়াতে পারে? দাঁড়াতেই পারে। তার নেত্রী যদি বলে, দলনেত্রী যদি বলেন, মুখ্যমন্ত্রী যদি বলেন, তিনি দাঁড়াতেই পারেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচক্ষণ রাজনীতিবিদ, এই প্রজন্মের ছেলে তো, সে কিন্তু ভেবে নেবে যে আমাকে কেন দাঁড়াতে বলা হচ্ছে। আচ্ছা, আমি জানি না, আই এম নট কনফার্ম, বাট এটা আলোচনা হচ্ছে। মাঝখানে ভেবেছিলাম বৈশাখীর নামটা ভাসিয়ে দেওয়া হচ্ছিল নন্দীগ্রাম থেকে। তাই নন্দীগ্রামে এরকম একটা প্রপোজাল অভিষেককে দিতে পারে বা দিয়েছে, জানান থেকে শোনা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চট করে চলে যায়, এরকম ব্যাপার না। সেবাশ্রয় ক্যাম্প করছে, কাজ করছে, ঠিকই আছে, কিন্তু তার নেত্রী যদি বলে যে তোকে নন্দীগ্রামে দাঁড়াতে হবে, বিপ্লবের মানে ওই বিরাট যোদ্ধাকে হারিয়ে আসতে হবে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি মনে করতেন তিনি অপরাজয় বা আমি শেষ কথা, সেই মিথ্যা কিন্তু 21 সালে অভিষেক, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই গোটা নির্বাচন আলোচনায়, ঝড় বহানোর ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে ছিলেন। তা সত্ত্বেও তারই শিষ্য এক সময় বিজেপিতে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়াল গ্রামে লাট খাইয়ে দিয়েছিলেন। নগেন্দ্র ত্রিপাঠী পুলিশ সুপার ছিলেন, হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বলা হয় যে লাইট অফ করে লোডশেডিং এর বিধায়ক, এটা তো গণতন্ত্রে প্রমাণ সাপেক্ষ, তো সে মামলা চলছে, তো হাইকোর্ট ঠিক করবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পেরেছেন, এটা 21 সালে শুভেন্দু অধিকারী, তার জন্য বিজেপির পক্ষপাতমূলক কথা বলতে হবে এরকম ব্যাপারটা তো নয়, বা বামফ্রন্টে হয়ে বলতে এরকম ব্যাপার নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি নন্দীগ্রামে দাঁড় করিয়ে দেয়, শুভেন্দু অধিকারী কিন্তু বসে আছে কিন্তু ওখানে, তার গড়, তার এলাকা, তার চেনা। তাই অভিষেক কিন্তু জল মেপে ছেকে যদি ভাবে যেটা কোনো অভিসন্ধি কাজ করছে, তাহলে কিন্তু তিনি যাবেন না। মানে আচ্ছা, তিনি তো ডায়মন্ড হারবার এমপি, রেকর্ড ভোটে জিতেছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম উঠেছে 7 লক্ষ ভোটে। তিনি যে কোনো জায়গাতে দাঁড়াতেই পারেন, ফলতা আছে, ওদিকে বজবজ আছে, যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন, আরামসে জিতে যাবেন। জিতে কি হবে? জিতে বড় জোর হচ্ছে তিনি মন্ত্রী হবেন, শুধু তাই নয়, ক্ষমতাকে তিনি নিজের হাতে নেবেন। আজ না হোক কাল মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়ার ছেড়ে যেতে হবে, কারণ বয়সটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেকের বয়স কম, ফলে আগামী দিনে মুখ্যমন্ত্রী প্রজেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক কি করতে হবে? তাই 26-এ অ্যাসিড টেস্টটা করবে না, কিন্তু 26-এর এসআইআর নিয়ে যদি উত্তাল পরিস্থিতি তৈরি হয়, আর এরকম একটা সিচুয়েশন তৈরি হলো যে রাষ্ট্রপতি শাসনের আর্জি করে ফেললো ইসিআই, এবং হচ্ছে এসআইআর কাজে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল, তাহলে ভোটটাও স্থগিত হবে। আর ভোট স্থগিত হওয়া মানে তাহলে মুখ্যমন্ত্রী পদ থাকছে না। এই সিচুয়েশনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে ভাবাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর ইস্যুতে যে ইন্ডিয়া জোটে সবাই কি আছে? কোনো আওয়াজ পেয়েছেন কারো? হেমন্ত সোরেন আওয়াজ পেয়েছেন? আপনারা সিপিএম লিবারেশন দীপঙ্কর ভট্টাচার্য আওয়াজ পেয়েছেন? সিপিএম আছে, কিন্তু তারাও এসআইআর এর বিরুদ্ধে, মমতার পক্ষে নয়। কংগ্রেসের রাহুল গান্ধী কোনো আওয়াজ পেয়েছেন? অখিলেশ সিং যাদবের কোনো আওয়াজ পাচ্ছেন? এদিকে হচ্ছে উদ্ধব ঠাকরে কোনো আওয়াজ পাচ্ছেন? তাহলে আওয়াজটা দিচ্ছে একা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এসআইআর ইস্যুতে বাকি দলগুলো ইন্ডিয়া জোটে তারা কেউ সাথ দিচ্ছে না, এটাই সব থেকে বাস্তব। তাই ভূতগ্রস্ত, আতঙ্কগ্রস্ত পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে। তাই ইসিআই যদি মনে করে যে আমরা ডিস্টার্ব হচ্ছি, কাজটা করতে পারছি না, তাহলে কপালে কিন্তু ফের আছে, যতই হচ্ছে কাউতাল পার্টিরা থাকুক না কেন। আপনারা প্রতিবেদন দেখবেন, যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন। নমস্কার, আমি নয়ন রায়।